is right on there on the front pages and focusing, generally the headlines focusing very much on two specific details. The decision to increase the pension age from 65 to 67, and also this pledge by Prime Minister Berlusconi that they will make it easier for both state companies and private companies to hire workers. And that, of course, is very significant for the workforce here. আমার জন্য একটা প্রিন্ট নিয়েছো ফারুক? How do you think Nicola Sarkozy has fared on the নিয়েছি। international stage? Of course, there were all the comments when দাঁড়াও, Nicola Bruni gave birth. মেকআপটা তুলে নেই, Wasn't there at the birth. তারপর পরে ফেলবো। How did you think as a কোয়েল ভাই strong কিছু জানিয়েছে? leader? I think উনি পড়ছেন, Well, I think পড়া হলে জানাবেন। in two Oh. ways. Obviously, he's and there've been some quite public spats. First with কি অবস্থা কোয়েল ভাই, কেমন লাগলো? এই প্রথম তুমি আমাকে কোনো রকম না ভুগিয়ে টাইম মতো স্ক্রিপ্ট দিয়েছো, সেজন্য তোমাকে আমি একটা ধন্যবাদ জানাতে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। নাটকের কথা বলেন। এক্সিলেন্ট। এটা কি কোনো সত্যি ঘটনা? সত্যি ঘটনা হলে তো আপনি জানতেন। মিডিয়ার বিষয় আসায় তো আমার চেয়ে আপনি ভালো খবর রাখেন। আমি কল্পনা থেকে লিখেছি, তবে বাস্তবের কোনো ঘটনার সাথে যদি মিলে যায় আমার তো কিছু করার নেই কোয়েল ভাই। তা তো বটেই। এই শায়লা পড়েছে নাটকটা? না, এখনো পড়েনি, রাতে পড়বে। পড়ার পর আমাকে জানিও কি বলে। আর হ্যাঁ, ওই কল্পিত দুটি নারী চরিত্রে কারা অভিনয় করবে সেটা ঠিক করেছো? ওই কল্পিত অভিনেত্রী নার্গিস নাহারের চরিত্রটা শায়লার জন্য, আর নিষাদ কবিরের চরিত্রে আপনি মিতি মল্লিককে ভাবতে পারেন। মিতি মল্লিক? হ্যাঁ ফারুক, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি শায়লার সাথে আমার সম্পর্কটা নষ্ট করার চিন্তা ভাবনা করছো? এমনি বললাম আর কি। তবে মিতিকে দিয়ে যদি চরিত্রটা করানো যেত নাটকটা জমে যেত। এটা অবশ্য ঠিক, কিন্তু নো ওয়ে, সেটা তো সম্ভব না, তুমি জানো। তুমি অন্য কারো নাম বলো। আমি মিতি ছাড়া কাউকে ভাবতে পারছি না। আপনি দেখেন কাকে নেবেন। রাখি কোয়েল ভাই, সি ইউ। কই দাও, স্ক্রিপ্টে দাও। দ্য ট্রায়াল। এটা কি কাফকার উপন্যাসের কোনো নাটক নাকি ফারুক? এটা একটা মৌলিক লেখা শায়লা। নার্গিস নাহারের চরিত্রটা তোমার জন্য। মিতি মল্লিকের নাম শুনলাম, ওকে কাস্টিং দিচ্ছ নাকি? Round 3 snakes aren't that easy, and this too has got them trying. Almost. আয়ন, আয়ন। দ্বিতীয় ভাই, আয়ন, তোমার কপালটাই খারাপ। আমার এখান থেকে চলে গিয়েছিলে চাকরি ছেড়ে দিয়ে, ভালো যে ছিলে। ফিরে এসে তো এখন আমার বিচারের ভাষাতে পড়ে গেলে। কিছু বিতা তুই ভাই, আমার জানা মতে আমি তো কোনো ক্রাইম করিনি। আরে তোমার ক্রাইমের কথা কে বলছে? এবার ফারুক যে নাটকটা পাঠিয়েছে তাতে একটা কোর্ট রুমের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, বিচারকের এজলাস। ও, আপনি কোনো চিন্তা করবেন না তুই ভাই, আমি নাটকের নাম দিয়ে তায়াল দেখে সেটা বুঝে ফেলেছিলাম। আমি মোটামুটি একটা নিখুঁত থ্রেড বানিয়ে ফেলবো। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি অয়ন, কিন্তু তুমিই তো মাথা গরম করে রাগ করে এখান থেকে চলে গেলে। এ কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না তুয়েল ভাই। পাস লুক ফর ফিউচার, আর আমার এখন ফিউচার হচ্ছে সুন্দর একটা আদালত কক্ষ বানানো, বিচারকের এজলাস, দ্য কোর্ট রুম ফর দি টায়াল।
টায়াল না ট্রায়াল। তায়াল। Order. Lawyer for the prosecution, please proceed with the hearing. থ্যাংক ইউ ইওর অনার। বিজ্ঞ আদালতের সামনে আপনার পরিচয়টা বলবেন কি? আমার বিরুদ্ধে অভিযোগ কি সেটা না জেনে আমি আমার পরিচয় জানানোর কোনো প্রয়োজন মনে করছি না। ইওর অনার, দিস ইজ এগেইনস্ট দি প্রসিডিংস অফ দি কোর্ট। According to the code of conduct of the court, you have to identify yourself. আপনার পরিচয়? নার্গিস নাহার। মিস না মিসেস? আমি মিস বা মিসেস কোনোটাই ব্যবহার করি না, সো বলতে পারছি না মিস না মিসেস। Objection sustained. থ্যাংক ইউ। আপনার ঠিকানা? বাসা নাম্বার 2/1, প্লট A, রোড নাম্বার 107, গুলশান 2। ধন্যবাদ। ইউর ওয়েলকাম। ইউর অনার, এখন কি আমি জানতে পারি আমার বিরুদ্ধে অভিযোগটা কি? তার বিরুদ্ধে আনিত অভিযোগ তাকে জানিয়ে দিন মিস্টার লয়ার। ইয়েস ইওর অনার। তার আগে নার্গিস নাহারের কাছে আমি একটা বিষয় জানতে চাই। আপনি কি রিপন লস্কর নামে কোনো নাট্যকারকে চেনেন? হ্যাংলা পাতলা? না, তাকে আমি চিনি না। তবে হ্যাঁ, রিপন লস্কর নামে একজনের নাম আমি শুনেছি বা পড়েছি মনে হচ্ছে। এই নাট্যকারের একটা স্বপ্ন ছিল আপনাকে নিয়ে। আমাকে নিয়ে কি বলতে চান? আপনাকে নিয়ে মানে তার স্বপ্ন ছিল তার প্রথম নাটকে আপনি অভিনয় করবেন। আপনাকে বেস করে অনেক খেটে খুঁটে রিপন লস্কর একটা নাটকও লিখেছিল, কিন্তু আপনি সেই নাটকটিতে অভিনয় করেননি। আশ্চর্য! আমি কোন নাটকে অভিনয় করব কি না করব সেটা সম্পূর্ণই আমার নিজের বিষয়। আর কেউ যদি আমাকে নিয়ে স্বপ্ন দেখে যে তার নাটকে আমি অভিনেত্রী, সেটা সে দেখতেই পারে, কিন্তু তার জন্য তার নাটকে আমাকে অভিনয় করতে হবে এমন তো কোনো কথা নেই। আর তাছাড়া রিপন লস্কর নামে কারো কোনো নাটক আমার কাছে কোনোদিন আসেনি। Mr. Ripon Loskur, please step on to the witness box. আপনার নাম? রিপন লস্কর। ঠিকানা? বাড়ি 127, রোড 5, শেখেরটেক, ঢাকা। নার্গিস নাহারের বিরুদ্ধে আপনার অভিযোগ কি? আসলে অভিযোগ বলাটা ভুল হবে, বরং শব্দটা অনুযোগ বললে বোধহয় ভালো শোনাবে। যাই হোক, আজ থেকে 2 বছর আগে নার্গিস আপাকে আমি একটা স্ক্রিপ্ট দিয়েছিলাম, আমার লেখা প্রথম স্ক্রিপ্ট। অনেক আবেগ, অনুভূতি, ঘাম, শ্রম, মেধা খাটিয়ে লেখা একটা স্ক্রিপ্ট। নাম ছিল উর্বরা। মনে পড়ে নার্গিস আপা? আপনি আমাকে 2 দিন পরে আপনাকে ফোন দিতে বলেছিলেন। অনেক স্বপ্ন নিয়ে আমি 2 দিন পরে আপনাকে ফোন করি। হ্যালো, আসসালামু আলাইকুম নার্গিস আপা, আমি রিপন লস্কর বলছি। কোন রিপন লস্কর? জি, ওই যে গত পরশু আমি আপনাকে একটা স্ক্রিপ্ট দিয়েছিলাম পড়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কি নাম যেন ছিল আপনার নাটকের? জি, উর্বরা। ওই জয়নব বিবির চরিত্রটা আমি আপনার জন্য লিখেছি। ও আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, আসলে ভাইয়া আমি নাটক করতে পারবো না, মানে আমার ক্যারেক্টারটা পছন্দ হয়নি। জি, মানে কেন নার্গিস আপা? আপনি না হয় যখন শিডিউল দেবেন তখনই শুটিং করব। না ঠিক আছে, মানে শিডিউল তো পরের বিষয়, আগে তো আমার ক্যারেক্টারটা পছন্দ তো হবে, তাই না? আমার ক্যারেক্টারটাই ভালো লাগেনি, আর গল্পটার ভেতর আসলে তেমন কোনো ডেপথ নেই যে আমি কাজটা করব। সো থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য অফার। ও আচ্ছা, ঠিক আছে আপা,
আসলে আমি অযথাই আপনার সময়টা নষ্ট করলাম। রাখি আপা, আসসালামু আলাইকুম। আপনি রিফিউজ করার কারণে নাট্যকার রিপন লস্করের ভেতরে ভীষণভাবে আস্থার অভাব দেখা দেয়। আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন উনি। ইওর অনার, বিজ্ঞ লয়ার হঠাৎ করে এই বিষয়টি কেন টেনে আনছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। রিপন লস্কর যদি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, এখানে আমার কি করার আছে? স্ক্রিপ্ট পছন্দ না হওয়া সত্ত্বেও আমার কি উচিত ছিল তার নাটকে অভিনয় করা, শুধুমাত্র তার আস্থা বাড়ানোর জন্য? মিস্টার লয়ার, প্লিজ এক্সপ্লেইন। আদালতে এই ঘটনার উল্লেখ করার কারণ কি তথ্য প্রমাণ দিয়ে উপস্থাপন করুন। ইয়েস ইওর অনার। দেখুন তো পত্রিকায় এই সাক্ষাৎকারটি আপনার কিনা? হ্যাঁ, এটা আমারই সাক্ষাৎকার। আমি 3 মাস আগে দিয়েছিলাম। ভেরি গুড। অয়ন, সাক্ষাৎকারটি পড়ো। আপনি সর্বশেষ কোন নাটকটি দেখেছেন যেটা আপনার কাছে খুবই ভালো লেগেছে? নার্গিস নাহারের উত্তর, আমি টিভি দেখার সময় খুব পাই না, যেটুকু পাই তাতে আমি অন্যদের নাটকগুলো দেখার চেষ্টা করি। এই মুহূর্তে একটা নাটকের নাম মনে পড়তে, নামটি হচ্ছে উর্বরা। নাটকটা আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে স্ক্রিপ্টটা ভীষণ ডেপথ ছিল স্ক্রিপ্টটার। থ্যাংক ইউ। এই নাটকের স্ক্রিপ্টটাই আপনাকে দেওয়া হয়েছিল। আপনি তখন বলেছিলেন কোনো ডেপথ নেই। তার মানে আপনি স্ক্রিপ্টটা না পড়েই মন্তব্যটা করেছিলেন। তবে সেদিন যদি আপনি ওই কথাটা না বলে বরং আপনি আমাকে বলতেন যে নতুনদের স্ক্রিপ্টে আপনি কাজ করেন না, তাহলে আমার জন্য অনেক উপকার হতো। 2 বছর নাটক না লিখে আমাকে বসে থাকতে হতো না। তবে আজকে আমার কোনো দুঃখ নেই, কারণ নাটকটি প্রচার হয়েছে এবং আপনার মতো একজন লিজেন্ডারি অভিনেত্রী তার সুনামও করেছেন। আমার স্বপ্নটা আসলে কোনো না কোনোভাবে পূরণ হয়ে গেছে। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। দেখেন রিপন, আমাদের কাছে প্রতিদিন আসলে প্রায় 10 থেকে 12টা স্ক্রিপ্ট হাতে আসে। সবগুলো স্ক্রিপ্ট পড়ে তার সম্পর্কে মন্তব্য করতে গেলে তো আমাদের কাজে নিজস্ব কোনো সময় থাকে না, এটা পসিবলও না। তাই আমরা যাদেরকে চিনি, স্ক্রিপ্ট রাইটার হোক, ডিরেক্টর হোক, বা যারা একটু সুনাম অর্জন করেছে, তাদের সাথে কাজ করতে চেষ্টা করি। না, সেটা আমি বুঝি নার্গিস আপা। কোন স্ক্রিপ্টটা আপনি করবেন আর কোনটা করবেন না সেটা একান্তই আপনার ব্যাপার। আমি কিন্তু সেজন্যই বলেছি আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তবে স্বপ্নটা এখনো আছে, আমার একটা নাটকে আপনি অভিনয় করবেন। ইজ দিস আ মোকারি মাই লর্ড? এই অভিযোগের জন্য আমাকে এই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে? প্লিজ এক্সপ্লেইন। ইয়েস ইওর অনার। আসলে নার্গিস নাহারকে এই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেওয়া হলো কারণ উনি ওনার ক্যারিয়ারে এমন অনেক কাণ্ড ঘটিয়েছেন যেগুলিকে তার উন্নাসিকতা কিংবা সেলফিশনেস বলা যায়। আবার উনি ঈর্ষাপরায়ণ হয়েছেন। Respected lawyer is insulting me, Your Honor. Objection sustained. Sorry for that, Your Honor. বিবাদী কাঠগড়ায় দাঁড়ানো নার্গিস নাহারের বিরুদ্ধে মূল অভিযোগ, উনি আমাদের দেশের একজন প্রতিভাময় অভিনেত্রী নিশাত কবিরের অভিনয় ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ কি আপনি স্বীকার করছেন অভিনেত্রী নার্গিস নাহার? আমি তো বুঝতেই পারছি না, ইওর অনার, আমার বিরুদ্ধে এরকম ভিত্তিহীন একটা অভিযোগ আপনি কোথায় পেলেন? ইওর অনার, অভিযোগটা যেহেতু ভিত্তিহীন, সো এটা স্বীকার করার কোনো প্রশ্নই আসে না। ইওর অনার, এটা গতকাল প্রকাশিত একটা সিনেমা ম্যাগাজিন। এই ম্যাগাজিনের ভিতরে অভিনেত্রী নিশাত কবিরের একটা সাক্ষাৎকার আছে। সেই সাক্ষাৎকারে উনি বলেছেন উনি অভিনয় থেকে অবসর নিচ্ছেন, উনি আর কোনোদিন অভিনয় করবেন না। সাক্ষাৎকারে অভিনেত্রী নিশাত কবির তার অবসরে যাওয়ার কারণ হিসেবে
নার্গিস নাহারের কোনো রেফারেন্স ব্যবহার করেছেন কি? নো ইওর অনার, কিন্তু তার মতো একজন গুণী অভিনেত্রী কেন হঠাৎ করে অবসর গ্রহণ করবেন এটা আমাদের জানা দরকার। আর এর সঙ্গে অভিনেত্রী নার্গিস নাহারের কোনো সংযোগ আছে কিনা সেটাও আমাদের জানা প্রয়োজন। এই জন্য আমি নিশাত কবিরকে কাঠগড়ায় হাজির করার জন্য অনুমতি চাইছি ইওর অনার। রিকোয়েস্ট গ্র্যান্টেড। অভিনেত্রী নিশাত কবির, প্লিজ স্টেপ অন টু দ্য উইটনেস ডক। আপনার নাম? নিশাত কবির, ঠিকানা? ফ্ল্যাট A4, রোড 12, বনানী। অভিনেত্রী নার্গিস নাহার, আপনি কি ওনাকে চেনেন? এটা কি ধরনের প্রশ্ন হলো? কেন আমি ওকে চিনব না? আসলে এটা কোনো প্রশ্নই হলো না। আপনি ওনাকে না চিনলে আর কে চিনবে? কিন্তু উনি অভিনয় থেকে অবসর নিচ্ছেন শুনেও আপনি কোনো ভূমিকা রাখেননি কেন? আপনি তো ওনাকে বলতে পারতেন যাতে উনি সিদ্ধান্তটা না নেন। কি আশ্চর্য! অভিনয় করা না করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে আমি কি করতে পারি আমি তো বুঝতে পারলাম না। দ্যাটস ট্রু। আচ্ছা, আপনি তো যে কোনো ব্যাপারে অগ্রজ নার্গিস নাহারের সঙ্গে পরামর্শ করতেন। আপনি কি অবসর গ্রহণ করার ব্যাপারে তার সঙ্গে কোনো পরামর্শ করেছিলেন? না, করিনি। কেন করেননি জানতে পারি? আপনাকে কোনো ডিরেক্টর কাস্ট করলে আপনি সবার আগে কাকে ফোন করে জানাতেন? নার্গিস আপুকে। ফোন করে কি জিজ্ঞাসা করতেন? আমাকে কোনো ডিরেক্টর কাস্ট করতে চাইলে আমি আপুকে ফোন দিতাম, জিজ্ঞাসা করতাম কাজটা করবো কিনা। আপু যদি বলতেন যে ডিরেক্টরটা ভালো, কাজটা করলে তোর ভালো হবে, তখন আমি ডিরেক্টরকে বলতাম স্ক্রিপ্টটা পাঠিয়ে দিতে। তারপর কি করতেন? তারপর স্ক্রিপ্টটা নিয়ে আপুর সাথে বসতাম। আপু যদি বলতো স্ক্রিপ্টটা ভালো, ক্যারেক্টারটা ভালো, তুই করতে পারিস, তখন আমি করতাম। আর যদি ভালো না হতো না করে দিতাম। এই সময় এরকম একজন উদার মনের অভিনেত্রী আর পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না। কিন্তু নার্গিস নাহার, আপনি যার জন্য এত কিছু করেছেন, বলতে গেলে যাকে আপনি নিজের হাতে গড়েছেন, তার এই আনটাইমলি রিটায়ারমেন্টের ব্যাপারে আপনার কি কোনো ভূমিকাই ছিল না? যে প্রশ্নের উত্তর আমি একবার দিয়েছি সেই প্রশ্ন উনি কেন বারবার করছেন আমি তো বুঝতে পারছি না ইউর অনার। অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য কোনো প্রশ্ন করুন। ইয়েস ইউর অনার। অভিনেত্রী নিশাত কবির সর্বশেষ কবে কোন কাজে আপনার বাসায় গিয়েছিলেন? এই তো প্রায় 14-15 দিন আগে। তারিখটা ঠিক আমার মনে নেই, আর সময়টা বোধহয় রাত 9টা হবে। আর ও আমার বাড়িতে আসেনি, আমিও বাড়িতে গিয়েছিলাম। ও, কি কারণে গিয়েছিলেন? আমরা দুজনেই দুজনের বাড়িতে যখন তখন যাওয়া আসা করি, সেটা কোনো রিজন থাকে না। আর লাস্ট যেদিন গিয়েছিলাম আমার যতটুকু সম্ভব মনে আছে, আমি থাইল্যান্ড গিয়েছিলাম, তো ওর জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছিলাম, সে গিফটটাই দেওয়ার জন্য গিয়েছি। নিশাত কবির, আপনার আপু তো বিদেশে যেখানেই শুটিংয়ে যেতেন আপনার জন্য কোনো না কোনো গিফট নিয়ে আসতেন। জি আনতেন। আমার তো আপুর মতো দেশ ঘোরার সুযোগ ছিল না, তবে আমিও যখন যেখানে যেতাম আপুর জন্য কিছু না কিছু নিয়ে আসতাম। সেটাই প্রশ্ন নিশাত কবির, আপনাদের দুজনের এত মধুর সম্পর্ক, অথচ আপনি অবসর গ্রহণ করলেন তাকে কিচ্ছু না জানিয়ে। কেন বলতে পারবেন? সেদিন নার্গিস নাহার হঠাৎ আপনার বাড়িতে গিয়েছিলেন কেন? সেটা তো উনি বললেনই। থাইল্যান্ড থেকে আনা ড্রেসটা আপনাকে দেবার জন্য, নাকি অন্য কোনো কারণও ছিল? এটা কি দেখেন তো, চিনতে পারেন কিনা? এই পাণ্ডুলিপিটা কেউ কখনো আপনার হাতে দিয়েছিল? জ্যোৎস্না কুমারী, একজন প্রায় অপরিচিত লেখকের রচনা, সজল দস্তিদার।
এটা কি আপনার হাতে কেউ দিয়েছিল? মাথা নাড়লে চলবে না, মুখে বলতে হবে। হ্যাঁ। My lord, point to be noted. Point noted. Please proceed. অভিনেত্রী নার্গিস নাহার, এইমাত্র উনি যে স্ক্রিপ্টটার কথা স্বীকার করলেন, মানে যেটা ওনার হাতে এসেছিল, সে সম্পর্কে আপনি কিছু মনে করতে পারেন? মানে ওটা ওনার হাতে আসার আগে সে সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞাসা করেছিলেন কি না? হ্যাঁ, করেছিল। ডিরেক্টর রাহাত রাসেল সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিল, কারণ এই নাটকটি ডিরেকশন দেওয়ার কথা ছিল রাহাত রাসেলের। কথা ছিল মানে? রাহাত রাসেল সাহেব কি আর ওই নাটকটা ডিরেক্ট করছেন না? অভিনেত্রী নিশাত কবিরের অবসরের ঘোষণার সঙ্গে এই নাটকের কি কোন সম্পর্ক আছে বলে আপনার মনে হয়? সেটা আমি কি করে জানবো? রাইট, সেটা আপনি কি করে বলবেন? আচ্ছা, আপনি বলছিলেন যে আপনারা দুজন দুজনের বাড়িতে অবাধে যাতায়াত করেন, কিন্তু 15 দিন আগে ওনার বাড়িতে যাবার পর আপনারা আর কেউ কারো বাড়িতে যাননি, কেন বলুন তো? কারণ আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। আর আপনি তো জানেন না, আমাদের সিরিয়ালের শুটিংয়ে অনেক সময় অনেক বেশি রাত হয়ে যায় শুটিং শেষ করতে করতে, সেই জন্য। আচ্ছা, আপনি তো খুব জনপ্রিয় একটা সিরিয়ালে কাজ করছেন, না চাঁদ না নক্ষত্র। ওটা ডিরেক্টর তো রাহাত রাসেল সাহেব, এম আই রাইট? জি। গুড। আপনি নিজে যার ডিরেকশনে কাজ করছেন, তার নাটকে কাজ করার জন্য আপনি নিশাত কবিরকে গ্রিন সিগন্যাল দেবেন, এটাই তো স্বাভাবিক। নিশাত কবির, এই স্ক্রিপ্টটা আপনার হাতে আসার আগের ঘটনা একটু বলবেন? লাস্ট যেদিন আপু আমার বাসায় এসেছিল তার 2 দিন আগে ডিরেক্টর রাহাত রাসেল আমাকে ফোন করেছিল তার একটা নাটকে কাজ করার জন্য। আমি সেই ফোনটা পাওয়ার সাথে সাথেই আপুকে ফোন দিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে, আপু কি শর্টে আছে নাকি রে? দিচ্ছি, কথা বল। কে? নিশাত আপু। হ্যাঁ, হ্যালো। জি আপু। তোর জন্য যে ইলিশ মাছ পাঠিয়েছিলাম, খেয়েছিস? হ্যাঁ খেয়েছি আপু, অনেক জোশ রান্না হয়েছে। আমি সবসময় জোশ রান্নাই করি। এখন বল, কেন ফোন করেছিস? আপু, ওই রাহাত রাসেল আছে না, উনি আমাকে ওনার একটা নাটকে কাস্ট করতে যাচ্ছে। স্ক্রিপ্ট কার? কি যেন নাম বললো, পরিচিত কেউ না আপু, নতুন একটা ছেলে, সজল দস্তিদার। নাটকের নাম কি? নাটকের নাম হচ্ছে জ্যোৎস্না কুমারী। ওই জ্যোৎস্না ক্যারেক্টারটা আমাকে করতে বলছে, জ্যোৎস্না রুদ্রপাল। আপু, আমি কি বলবো ওনাকে? কি আর বলবি, স্ক্রিপ্ট পাঠাতে বল। রাহাত রাসেল কিন্তু অনেক প্রমিসিং একজন ডিরেক্টর, ওর সাথে কাজ করলে তোর অনেক ভালো একটা লিফট হবে। কাজ কর। জি আপু। আপু থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বলছিলেন যে নার্গিস নাহারের কমেন্টস না নিয়ে আপনি কোনো স্ক্রিপ্ট করেন না। এই স্ক্রিপ্টের ব্যাপারে কি আপনি তার কমেন্টস নিয়েছিলেন? জি নিয়েছিলাম। আপু যেদিন 15 দিন আগে আমার বাসায় এসেছিলেন সেদিন নিয়েছিলাম। তার মানে থাইল্যান্ড থেকে আনা ড্রেসটা তাকে দিতে যাওয়া মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য ছিল এই স্ক্রিপ্টটা তাকে দিয়ে তার কমেন্টস নেওয়া। আপনি কিন্তু আমাকে আবারও ইনসাল্ট করে কথা বলছেন, রেসপেক্টেড লয়ার। অবজেকশন সাস্টেইনড। ওনাকে আঘাত করে কোনো কথা বলবেন না, যা জিজ্ঞেস করার সরাসরি জিজ্ঞেস করুন। ইয়েস ইওর অনার। আমি জানতে চাইছি নিশাত কবির আপনাকে এই স্ক্রিপ্টের কপি দিয়েছিলেন কি না? ও আমাকে বলেছিল স্ক্রিপ্টে পড়ে ওর খুব ভালো লেগেছে। জ্যোৎস্না চরিত্রটি ও যদি ঠিকমতো প্লে করতে পারে তাহলে এই বছর সর্বোচ্চ সম্মানজনক পুরস্কারটি ওই পাবে। ওর কথা শুনে আমি খুব মনোযোগ দিয়ে স্ক্রিপ্টটি পড়তে শুরু করি।
পড়েছো? তুই ঠিক মতো স্ক্রিপ্টটা পড়েছিস? হ্যাঁ, পড়েছি তো। আমার তো মনে হয় না তুই ভালো মতো স্ক্রিপ্টটা পড়েছিস। কি বলো আপু, তুমি আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছো, তুমি আমাকে যেভাবে বলেছো যে স্ক্রিপ্ট পড়ার আগে এসব বিষয় খেয়াল রাখতে হয়, আমি তো ঠিক সেই সব বিষয় খেয়াল রেখেই পড়েছি। পড়িসনি? পড়লে তুই কখনোই বলতি না যে এই চরিত্রে অভিনয় করে তুই এই বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটা পাবি। তার মানে? তার মানে এটা কোনো স্ক্রিপ্টই না। এটার ভিতরে তো কিচ্ছু নেই, না সংলাপ, না ডেপথ, না কোনো গল্প। তুই কি দেখে এটাকে পছন্দ করলি আমি তো বুঝতে পারলাম না। আর এরকম একটা স্ক্রিপ্টে তুই অভিনয় করে পুরস্কার পাবি, এটা তোর মাথায় এলো কি করে? কি জানি, আমার কাছে তো ভালোই লাগলো আপু। এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স লাগে। নতুন একটা ছেলে, কি নাম, সজল দস্তিদার, এই ফার্স্ট টাইম স্ক্রিপ্ট লিখেছে। তো এইরকম একটা স্ক্রিপ্টে তুই অভিনয় করে পুরস্কার পাবি, আর মানে এনিওয়ে, যাই হোক, এসব কথা বলে তো কোনো লাভ নেই। তোর যদি মনে হয় যে তুই এরকম একটা স্ক্রিপ্টে অভিনয় করবি তো করবি, কিন্তু তুই যদি আমার ওপিনিয়ন চাস তাহলে আমি বলবো যে এটা কোনো জাতেরই স্ক্রিপ্ট। ছি ছি আপু, তুমি এভাবে বলো না। তুমি যদি এভাবে বলো, হাউ কুড ইউ থিঙ্ক যে আমি এই ক্যারেক্টারটা করব? আমি করব না আপু, আমি ডেফিনেটলি করব না। আমি দাঁড়াও, রাহাত ভাইকে ফোন করে এক্ষুনি না করে দিচ্ছি। তারপর আপনি মিস্টার রাহাতকে ফোন করে না করে দিলেন, তারপর কি হলো? তারপর কি হলো আমি বলতে পারবো না। আপনি প্লিজ নার্গিস আপুকে জিজ্ঞেস করুন। তার মানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমি বলতে পারবো না। দ্যাটস ওকে। আপনি বলতে না চাইলে কোনো প্রেশার নেই। ইউ হ্যাভ দ্য রাইট টু বি সাইলেন্ট। অভিনেত্রী নার্গিস রাহাত, এই মুহূর্তে ঠিক কতগুলো নাটকের কাজ আপনার হাতে আছে বলবেন? অনেকগুলো। ইনফ্যাক্ট আগামী 2-3 মাসের মধ্যে আমার কোনো শিডিউল নেই। আগামী পরশু আপনার কোন ডিরেক্টরের সঙ্গে কাজ? এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। আগামীকাল উনার সিরিয়ালের শুটিং, আর পরশু নতুন নাটক 1 ঘন্টা, ভোর 5টা। নতুন নাটক 1 ঘন্টার, ভোর 5টা। এবার মনে পড়েছে কোন ডিরেক্টরের সঙ্গে কাজ? না, আমি ঠিক মনে করতে পারছি না। আপনি কি বলতে পারবেন আগামী পরশু ওনার কোন ডিরেক্টরের সাথে কাজ আছে? সেটা আমি কি করে বলবো? দ্যাটস রাইট। আপনি কি করে বলবেন? আসলে প্রশ্নটা আপনাকে করাই আমার ভুল হয়েছে। দেখুন তো এটা আপনি চিনতে পারেন কিনা। কেন চিনব না? এটা আমার স্কেজুল ডায়েরি। রাইট। এই ডায়েরিতে আপনার শিডিউলের দিন, তারিখ, ডিরেক্টর, নাটকের নাম, চরিত্রের নাম সব কিছু ডিটেইলে লেখা আছে। শুধু পরশুর নাটকটি ভোর 5টার ব্যাপারে তেমন কিছুই লেখা নেই। কেন বলুন তো? হয়তো তাড়াহুড়ো করে আমি লিখেছি, হয়তো শুটিংয়ে ব্যস্ত ছিলাম সেই সময় লেখা। তাড়াহুড়োর কারণে এরকম ভুল হতেই পারে, আমারও হয়। ডিরেক্টর রাহাত রাসেলকে নো করার পরে আপনি কি তার কাছ থেকে কোনো ফোন পেয়েছিলেন? জি, জিজ্ঞাসা করছি যে জ্যোৎস্না কুমারী নাটকটা রিফিউজ করার পরে রাহাত রাসেল কি আপনাকে ফোন করেছিলেন? জি করেছিলেন। কি বলেছিলেন উনি? বলেছিলেন ইউ আর এ ফুল, দুগ্ধপোষ্য শিশু। বলেছিলেন ইউ আর এ ফুল, দুগ্ধপোষ্য শিশু। কেন বলেছিলেন কথাটা? সেটা আমি বলতে পারবো না। বলতে আপনাকে হবে নিশাত কবির। মিস্টার লয়ার, মাইন্ড ইট, উনি বলতে না চাইলে আপনি ফোর্স করতে পারেন না। সরি ইওর অনার, আমি আরেকজন সাক্ষীকে কাঠগড়ায় হাজির করানোর জন্য আপনার অনুমতি চাচ্ছি ইওর অনার।
রিকোয়েস্ট গ্র্যান্টেড। অভিনেত্রী নিশাত কবির, আপনি প্লিজ এখানে এসে বসুন। ডিরেক্টর রাহাত রাসেল, প্লিজ স্টেপ অন টু দি উইটনেস ডক। আপনার নাম? রাহাত রাসেল, ঠিকানা? হাউস 13, রোড 13, ধানমন্ডি। ভালো আছেন নাকি সাপা? মিস্টার রাহাত, এক কাট করা থেকে আর এক কাট করায় কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। সরি স্যার। ইউ আর ফুল। দুগ্ধপোষ্য শিশু মানে? না, ফ্রেজ দুটো আমি আপনাকে বলিনি। নিশাত কবিরের সঙ্গে টেলিফোনে কনভারসেশনের সময় এই ফ্রেজ দুটো আপনি ব্যবহার করেছিলেন। জি। কেন বলুন তো? কারণ আমার মনে হয়েছিল উনি বোকা, দুগ্ধপোষ্য শিশু। কেন মনে হলো এই কথাটা আপনার? কারণ জ্যোৎস্না রুদ্রপালের মতন একটা ক্যারেক্টার যে রিফিউজ করতে পারে তাকে আর কি বলা যেতে পারে বলেন? সব ফুলিশ। এছাড়া আর কোনো কারণ নেই? মানে বলার আগে আপনি আমাকে বলতে পারবেন আপনার নেক্সট নাটকের প্রজেক্ট কোনটা? সিরিয়াল না 1 ঘন্টা নাটক? 1 ঘন্টা নাটক। নাটকের নাম? জ্যোৎস্না কুমারী। শুটিং কবে থেকে শুরু হবে? পরশু থেকে। শুটিংয়ের শিল্পীদের জন্য পিক আপ টাইম কয়টা? আর্লি ইন দ্য মর্নিং। নো 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 নো, এক্স্যাক্টলি কটার সময়? ভোর 5টা। ভোর 5টা, ওকে। এবার আপনি আপনার শিল্পীর তালিকাটা বলবেন, মানে যাকে আপনারা বলেন কাস্টলেস। সরি, এই মুহূর্তে আমার কাছে লিস্টটা নেই। ডাজন্ট ম্যাটার। মূল চরিত্র যেটা, মানে জ্যোৎস্না রুদ্রপাল, সেই চরিত্রটা কে করছে এটা নিশ্চয়ই আপনার মনে আছে। মনে থাকলে আদালতকে বলুন কে কাস্টিং ছিল। জোরে বলুন, আমি শুনতে পাইনি। নার্গিস নাহার। আপনি কি স্বইচ্ছায় নার্গিস নাহারকে এই চরিত্রে কাজ করেছিলেন? বলুন মিস্টার রাসেল। উত্তরটা আমার কাছ থেকে জেনে নিন রেসপেক্টেড লয়ার। আমি আসলে ওনার কাছ থেকে জ্যোৎস্না চরিত্রটি কেড়ে নিয়েছি। আমি ওনার একটি সিরিয়ালে অভিনয় করছি, অভিনয় ছেড়ে দেব এই ভয় দেখিয়ে আমি জ্যোৎস্না চরিত্রটি ওনার কাছ থেকে জোর করেই আদায় করে নিয়েছি। আসলে এই চরিত্রটির জন্য আমার বয়সটা একটু বেশি, তারপরও আমি চরিত্রটা করতে চেয়েছি। এই জন্য অবশ্য নাট্যকারকে পাণ্ডুলিপিতে কিছু চেঞ্জও করতে হয়েছে। আপনি এটা কেন করলেন নার্গিস নাহার? আপনার মতো একজন রিনাউন্ড অ্যাকমপ্লিশড অ্যাক্টর একটা চরিত্রের লোভ সামলাতে পারলেন না? লোভ না ইওর অনার, লোভ না, ভয়। ভয়? হ্যাঁ, ভয়। নিশাত আমাকে সুপারসিড করে যাবে এই ভয় আমি কাজটি করেছি ইওর অনার। আপনি নিজে যাকে গ্রুম করেছেন তিনি আপনাকে সুপারসিড করবেন কিভাবে? আপনি দেশের একজন সফল অভিনেত্রী, কত অসংখ্য ভালো নাটকে আপনি অভিনয় করেছেন। আমি জানি, আমি সবই জানি ইওর অনার, কিন্তু ওই মুহূর্তে নাটকটি শেষ করার পর আমার কাছে মনে হয়েছে যে নিশা যদি এই চরিত্রে অভিনয় করে তাহলে ও অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাবে, তাতে মিডিয়ায় ওর 1 নম্বর হতে বেশি সময় লাগবে না। ওই মুহূর্তে বিষয়টা আমার অ্যাকসেপ্ট করতে অনেক কষ্ট হচ্ছিল। নিজের ক্যারিয়ারের উপরে ছায়া পড়ার ভয় আমি কাজটি করেছি। আমি আমার দোষ স্বীকার করছি লর্ড। আপনি আমাকে যেই সাজা দেবেন দিন। নার্গিস নাহার, এটা আসলে কোনো ক্রাইম জাজমেন্টের ট্রায়াল নয়,
এটা হচ্ছে কনসিয়েন্স জাজমেন্টের ট্রায়াল, বিবেকবোধের বিচার। কোনো অপরাধের সাজা বিচারক দিতেই পারেন, কিন্তু বিবেকবোধের স্মরণের সাজা কোনো বিচারকের পক্ষে দেওয়া সম্ভব না। যিনি অপরাধ করেছেন তিনি তার সাজা নির্ধারণ করতে পারেন। ইউ আর রাইট, ইউর অনার। বিবেকবোধের স্খলন, খ্যাতির শিখরে উঠে সেখান থেকে পড়ে যাওয়ার ভয় যে কতটা ভয়ঙ্কর সেটা আপনি নিশ্চয়ই জানেন, ইউর অনার। একজন সফল মানুষ তার পাশে সমানভাবে সফল কোনো মানুষকে দেখার আশঙ্কায় সবসময় আতঙ্কিত থাকে। আমিও তো এসবের বাইরের কেউ নই। আমার ভেতরেও একই ভয়, একই আতঙ্কই কাজ করে। তা না হলে যাকে আমি নিজ হাতে অভিনয় নিয়ে এসেছি, যাকে আমি আমার অভিনয়ের সমস্ত কৌশল শিখিয়েছি, যাকে প্রকৃত অভিভাবকের মতো আমি গাইড করেছি, তার সাফল্য দেখে ভয় আমি কেন এরকম বিবেকহীনের মতো কাজ করব। তাই আমার বিবেকহীনতা দেখে যেই চরিত্র করতে আমি ওকে নিষেধ করেছিলাম, সেই চরিত্রে আমি অভিনয় করছি দেখে নিষেধ কষ্ট পেয়ে অভিনয় ছেড়ে দিচ্ছে। ওর জায়গায় আমি হলে আমি হয়তো তাই করতাম। নিশাদ, আমার কাছে আসবে? প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমার উপর কোনো রাগ রাখিস না বোন। আমার আর কোনো কষ্ট নেই আপু, আমার আর কোনো রাগ নেই, বিশ্বাস করো। তুমি সবাইকে যা বললে তাতে আমি ক্লিয়ার। তুমি কেন এটা করেছো? এটা তো হতেই পারে, তাই না আপু? তুমি আমাকে মাফ করে দিও। আমি ঘটনাটা জানার পর তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপু। আই এম সো সরি। না না না, তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন বোকা? ভুলটা তো ফার্স্টে আমি করেছি না? এরপর নার্গিস নাহার ধীর পায়ে হেঁটে কোর্টরুমের বাইরে চলে যায়। অন্যরা নীরবে দাঁড়িয়ে থাকে। ফারুক, তুমি কি আমার কথা শুনছো না ফারুক? হ্যাঁ বলো। এই নার্গিস নাহারের চরিত্রটা তুমি আসলে কাকে মিন করেছো? কাকে মিন করেছো মানে? এটা একটা ইমাজিনারি ক্যারেক্টার। আমি কি সবসময় বাস্তব চরিত্র নিয়ে নাটক লিখি নাকি? আমার তো মনে হচ্ছে তুমি কাউকে মিন করেছো। সত্যি করে বলো, কারণ গল্পটা যেভাবে এগিয়েছে তাতে আমার একবারও মনে হয়নি এটা তোমার কল্পনা থেকে লেখা। এটা তোমার দেখা বা জানা কোনো গল্প। বলো, কাকে মিন করে বলেছো? সুবর্ণাপা, শম্পা রেজা, শৌমিক স্যার, বিপাশা হায়াত, আফসানা মিমি, তারি, নিশিতা, অপি, কাকে? এদের সবার সাথে আমার সম্পর্ক কত ভালো, এদেরকে নিয়ে আমি কেন লিখব? আমি আসলে আসলে তোমাকে নিয়ে লিখেছি। মিতি মল্লিকের সাথে তুমি যা করেছো। কি করেছি বলো? আমি জাস্ট বলেছি ও যে নাটকে অভিনয় করবে সেই নাটকে আমি অভিনয় করব না, ব্যাস। এখানে তো অন্যায় কিছু করিনি। আর মিতি কি করে? ও যখনই কোনো কাস্টিং পায় তখনই হয় স্ক্রিপ্ট রাইটারের সাথে আর নাহলে ডিরেক্টরের সাথে খুটুর মুটুর করে ক্যারেক্টারের প্রেফারেন্স বাড়িয়ে দেয়। সেটা কোনো কথা না। এই নাটকের সাথে আমার আর মিতির বিষয়ের তো কোনো মিল নেই। তাহলে এটা তুমি আমাকে নিয়ে লিখেছো কেন বললে? ইউ আর ইনসাল্টিং মি ফারুক। আমি মোটেও তোমাকে ইনসাল্ট করছি না। মিতির সাথে তোমার সম্পর্ক যেরকম ডেটোরিয়েট করছে তাতে এরকম একটা ঘটনা ঘটা একদম অস্বাভাবিক না। সেটা মিতির দিক থেকে ঘটতে পারে, আমার দিক থেকে না। তাই যদি হয় তাহলে তুমি মিতিকে ঘটনাটা ঘটানোর সুযোগ দেবে কেন? তুমি ওর সিনিয়র।
তোমার কিছু রেসপন্সিবিলিটি আছে। ওকে ফাইন, তুমি যখন এটাই মনে করছো যে এটা আমার রেসপন্সিবিলিটি, ফাইন, আমি আমার দায়িত্ব পালন করছি। ভবিষ্যতে কিন্তু তোমাকে কোনো দোষ দিতে পারবে না, ওকে? হ্যালো আপু, তুমি আমাকে ফোন করেছো? আমার আমার সত্যি বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। ঢং করিস না তো মিতি, অ্যাজ ইফ তোকে আমি ফোন করতে পারি না। তা পারো, কিন্তু করো তো না। আমি তো এখন তোমার শত্রু হয়েছি, তাই না? থাক, এসব কথা বাদ দে তো, এসব কথা বলার কোনো দরকার নেই। শোন, কাল সকালবেলা তোর কাছে একটা স্ক্রিপ্ট যাবে, দ্য ট্রায়াল, ফারুকেরই লেখা। ওখানে যে নিশাত কবিরের চরিত্রটা আছে না, ওটা তুই করবি। কি? তোমার স্বামীর লেখা নাটকে আমার কাস্ট? ও আপু, কেউ নিশ্চয়ই ক্যারেক্টারটা করতে ফেল করেছে, তাই না? এটাই তো সমস্যা, বুঝলি? এটা তো সবচেয়ে বড় প্রবলেম। তুই সব কিছু নেগেটিভলি দেখিস। ফারুক নিজেই তোকে কাস্ট করেছে। তাই? আমার এগেনস্টে কি আছে আপু? এটা কোনো নায়ক নায়িকার নাটক না ম্যাডাম, তোর এগেনস্টে আমি আছি। আমার সাথে একই নাটকে তুমি থাকছো? হ্যাঁ, আমি। কেন, তোর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই আপু। আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। থাক, আর ঢং করতে হবে না, রাখলাম। কি বিষয়টা আমাকে আগে বুঝিয়ে বললেই পারতে পারো, তাহলে আমি মিতির সাথে সবকিছু মিটমাট করে ফেলতাম। এরকম একটা নাটক লেখার কোনো দরকার ছিল না। দরকার ছিল? এই নাটকটা না লিখলে এবার ঈদে কোয়েল ভাইকে নাটক দেওয়া প্রবলেম হয়ে যেত। ইস, আর আমি যদি লিখতাম তাহলে তোমার যে কত ঘটনা, কত কাহিনী নিয়ে আমি নাটক তৈরি করতাম। এটাই রক্ষা? ভাগ্যিস লিখতে পারো না।